15 লক্ষ টাকা পায়নি, বছরে 2 কোটি বেকারের চাকরি হয়নি। দুঃখ, মানুষের যন্ত্রণার কথা পার্লামেন্টে এসএম সাদী তুলবে, কারণ পার্লামেন্টে কমরেড এসএম সাদীকে যেতে গেলে 1 লক্ষ টাকার মেকআপ পরে যেতে হয় না, কারণ কমরেড এসএম সাদী তার ঘামের গামছা নিয়েই পার্লামেন্টে যাবে। এটাই বামপন্থী, এটাই বামপন্থী আন্দোলনের ইতিহাস। গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে বামপন্থী এবং বাম কংগ্রেসে একমাত্র বিকল্প কেন, একমাত্র বিকল্প কেন এ কথা স্মরণ করবার জন্য আপনার স্মৃতিটাকে বছর 10 পিছনের দিকে ফিরে নিয়ে যান। এরকম একটা লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের দেশের শিল্পপতি আম্বানি আদানিদের টাকায় নরেন্দ্র মোদী, অমিত শাহ যখন সমুদ্র হিমাচল জুড়ে তারা যখন ভারতবর্ষের মানুষকে স্বপ্ন বিক্রি করেছিল, মনে নেই আপনাদের? ওরা তো বলেছিল যে একবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলে প্রত্যেকটা ভারতবর্ষের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে। ওরা বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। আজকে 10 বছর পার হয়ে গেছে। এই 10 বছরে আপনি যদি লক্ষ্য করেন, আপনার এই কালীগঞ্জ বিধানসভা এলাকা নয়, কৃষ্ণনগর লোকসভা এলাকা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে যারা নরেন্দ্র মোদী, অমিত শাহের পতাকার তলে প্রতিদিন মিটিং মিছিল করেছে, তারা কেউ 15 লক্ষ টাকা পায়নি, বছরে 2 কোটি বেকারের চাকরি হয়নি। আমরা কেউ ভুলিনি, আমরা কেউ ভুলিনি। এরকমই একটা সময় বছর 8 আগে 2016 সাল বিকেল বেলায় আমাদের দেশের প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে এসে দাঁড়ালেন। আমরা তখন কেউ বাজারে, কেউ রাস্তায়, কেউ আমরা রেল স্টেশনে, কেউ বাস স্ট্যান্ডে। হঠাৎ বললেন যে আপনার পকেটে, আপনার বাড়িতে, আপনার যেখানে আছে 500 টাকার, 1000 টাকার নোট, পরের দিন সকাল থেকে সেই নোটগুলো ছেঁড়া কাগজের টুকরো হয়ে যাবে। আর গোটা ভারতবর্ষ জুড়ে মোদীর দালাল, বিজেপির দালাল মিডিয়াগুলো প্রচার করেছিল সেই সময়ে দাঁড়িয়ে যে 2000 টাকার নতুন একটা গোলাপি নোট নাকি নরেন্দ্র মোদী দিয়ে আসছে, যে নোটের মধ্যে একটা এমন চিপ লাগানো আছে যে ভারতবর্ষের কালো টাকা যারা মাটির নিচে লুকিয়ে রাখবে, অমিত শাহের পুলিশ নাকি তাকে ঘিরে ধরবে, তার বাড়িতে নাকি পুলিশ চলে যাবে। 8 বছর পার হয়ে গেছে, ভারতবর্ষ থেকে কালো টাকা শেষ হয়ে যায়নি, ভারতবর্ষের অর্থনীতি শক্তিশালী হয়নি। আর উল্টো দিকে দাঁড়িয়ে আজকে আমরা লক্ষ্য করছি গোটা ভারতবর্ষ জুড়ে আজকে কালো টাকা রমরমা। আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা নগদ টাকা। কোথায় সেই নগদ টাকা? কালো টাকা। নির্বাচন ঘোষণা হয়েছে, 1.5 মাস হয়ে গেছে, নির্বাচন প্রক্রিয়া চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। ইতিমধ্যে প্রায় 4065 কোটি কালো টাকা, নগদ টাকা আজকে ধরা পড়েছে। ইলেকশন কমিশন ধরা পড়েছে এই টাকাগুলো হচ্ছে বিজেপি তৃণমূলের নেতাদের টাকা। আজকে গোটা দেশ জুড়ে কালো টাকা রমরমা চলছে। এই অবস্থার মধ্য দিয়ে আপনাকে নির্বাচনে সামিল হতে হচ্ছে। আপনাকে ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে আগামী 13 তারিখ যখন একদিকে দেশের যারা বর্তমান শাসক তাদের হাতে যখন কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকার রমরমার মধ্য দিয়ে তারা একদিকে নির্বাচন লড়ছে, আর উল্টো দিকে আমরা বামপন্থীরা আমরা লড়াই করছি মানুষের আশা, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদকে কাজে লাগিয়ে, মানুষের আশীর্বাদকে সঙ্গে নিয়ে। সেই অবস্থায় দাঁড়িয়ে আপনারা যারা এই এলাকার মানুষ, তাদেরকে বলবো মাত্র 1 বছর আগে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে। যে পঞ্চায়েতের নির্বাচনের সময় দাঁড়িয়ে আপনারা দাঁতে দাঁত চেপে নিজের মেরুদণ্ড সোজা করে যে লড়াইটা দিয়েছিলেন, একদম আপনার করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ থেকে শুরু করে সদর ধবুলিয়া পর্যন্ত সেই লড়াইটা আগামী 13 তারিখে আবার দিতে হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে যে একদিকে দিল্লির লুটেরা আর উল্টো দিকে দাঁড়িয়ে বাম কংগ্রেসের ঐক্যবদ্ধ জোট। আপনাকে বলবো আমাদের যিনি প্রার্থী কমরেড এসএম সাদী এই জেলার শ্রমিক আন্দোলনের নেতা, কৃষক আন্দোলনের নেতা, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা, তার পরীক্ষার মধ্য দিয়ে উঠে আসা। আপনারা যারা এখানে আমাদের কথা শুনছেন, যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস বলে একটা রাজনৈতিক দল আছে, যারা বিভিন্ন মিটিং
মিটিংয়ে মিছিলে মঞ্চে দাঁড়িয়ে তারা বলে যে বিজেপির বিরুদ্ধে তারা নাকি লড়াই করবে ঐক্যবদ্ধভাবে, তারাই নাকি একমাত্র শক্তি। কিন্তু আপনাকে মনে করিয়ে দিতে চাই, মাস 6-7 আগে যখন গোটা ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী মানুষ, গোটা ভারতবর্ষের যারা সাধারণ মানুষ, যারা সংবিধানকে রক্ষা করতে চায়, ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারকে রক্ষা করতে চাই, সেই মানুষগুলোর ডাকে সাড়া দিয়ে দেশের বামপন্থীরা, দেশের কংগ্রেস এবং একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যারা আওয়াজ তুলল যে দিল্লির যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা জোট তৈরি করতে হবে। আপনারাও দেখেছেন টিভির পর্দায়, কেউ কেউ আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করেছেন যে গোটা রাজ্যকে যারা 13 বছর ধরে লুঠের রাজত্ব বানিয়েছে, তাদেরকে নিয়ে কি করে বিজেপির বিরুদ্ধে লড়াই হয়। আমরা বামপন্থীরা সেই সময় বলেছিলাম স্পষ্ট ভাষায় যে ওরা যারা যাচ্ছে মাঝে মাঝে ইন্ডিয়া জোটের মিটিং এ, দেখবেন 2-4 দিন যাওয়ার পরে ওরা ইন্ডিয়া জোটের মিটিং এ আর থাকবে না। প্রমাণ হয়ে গেছে এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে, এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর ওই ভারতবর্ষে বিজেপিকে হারাতে যে মঞ্চ, সেই মঞ্চ থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু আপনার এলাকার তৃণমূলের প্রার্থী, আপনার এলাকার তৃণমূলের প্রার্থী মাঝে মাঝে ফটর ফটর করে ইংরেজিতে বক্তৃতা করে পার্লামেন্টে দাঁড়িয়ে সে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একটা মাসিয়া হতে চাইছে। আপনাকে বলবো, পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসে কথা বলে যে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের জনগণ যখনই বিপদে পড়েছে, জনগণের রুটি রুটি, জনগণের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যখনই প্রশ্নের সামনে দাঁড়িয়েছে, পার্লামেন্টে বুক চিতিয়ে লড়াই করছে বামপন্থীরা। সেই বামপন্থীদের লড়াইয়ের ইতিহাস আছে। গত 5 বছর ধরে পশ্চিম বাংলা থেকে যখন বামপন্থীদের সংসদ পার্লামেন্টে ছিল না, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে রুটি রুটির লড়াইটা দুর্বল হয়েছে। আপনি কমরেড এস এম সাদিকে পার্লামেন্টে পাঠান, কমরেড এস এম সাদি পার্লামেন্টে থাকলে আপনার এলাকার প্রতিদিন মানুষের বঞ্চনা, মানুষের দুঃখ, মানুষের যন্ত্রণার কথা পার্লামেন্টে এস এম সাদি তুলবে। কারণ পার্লামেন্টে কমরেড এস এম সাদিকে যেতে গেলে 1 লক্ষ টাকার মেকআপ পরে যেতে হয় না। কারণ কমরেড এস এম সাদি তার ঘামের গামছা নিয়েই পার্লামেন্টে যাবে। এটাই বামপন্থী আন্দোলনের ইতিহাস।